দক্ষিণ ভারতের রাজনীতিতে ঘটে যাওয়া এক অভাবনীয় এবং বিশাল রাজনৈতিক উত্থান পতনের এই বিশ্লেষণে সবাইকে স্বাগত। রাজনীতিতে পরিবর্তন সাধারণত খুব ধীর গতিতে আসে, তাই না? কিন্তু মাঝে মাঝে এমন এক ঝড়ের দেখা মেলে যা পুরো সিস্টেমকে একেবারে গোড়া থেকে নাড়িয়ে দেয়। আজ আমরা ঠিক এমনই একটা ঘটনা নিয়ে আলোচনা করব যা ভারতের নির্বাচনী সমীকরণকে পুরোপুরি নতুন করে ভাবতে বাধ্য করছে। তো চলুন আর দেরি না করে এই পুরো ঘটনার একদম গভীরে প্রবেশ করি। শুরুতেই এই অবিশ্বাস্য পরিসংখ্যানটার দিকে একবার চোখ বুলিয়ে নেই। তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের দল টিভিকে বা তামিলগা ভ্যাট্রি কাজাগাম ১০৫টি আসনে এগিয়ে থেকে সবচেয়ে বড় দল হিসেবে আবির্ভূত হয়েছে। একটু ভাবুন, একদম নতুন একটা দল জীবনে প্রথমবার ভোটে দাঁড়িয়েছে, আর তারাই কিনা এতটা সফল। অন্যদিকে এআইএডিএমকে ৭২টি আসন নিয়ে দ্বিতীয় স্থানে আছে এবং ক্ষমতাসীন দল ডিএমকে ব্যাপক প্রতিষ্ঠান বিরোধী হাওয়ার মুখে পড়ে মাত্র ৫৭টি আসনে গুটিয়ে গেছে। প্রথমবারেই এই ধরনের বিজয় আক্ষরিক অর্থেই পুরনো রাজনৈতিক শক্তিকেন্দ্রগুলোকে প্রায় ধুয়ে মুছে সাফ করে দেওয়ার মতো একটা ঘটনা। আর এই ঝড়ের খবর কিন্তু শুধু তামিলনাড়ুর সীমানাতেই আটকে নেই, একেবারে বলিউড পর্যন্ত পৌঁছে গেছে। অভিনেতা টাইগার শ্রফের এই রিয়াকশনটা দেখলেই বোঝা যায় স্টার পাওয়ার বা তারকা খ্যাতি কীভাবে রাজনীতির ময়দানে সবার মনোযোগ খুব সহজেই কেড়ে নেয়, এটা তারই একটা বড় প্রমাণ। কিন্তু শুধু তারকা খ্যাতি দিয়ে কি আর এত বড় রাজনৈতিক বিজয় আসে? নিশ্চয়ই এর পেছনে রয়েছে দারুণ কিছু সুপরিকল্পিত কৌশল। পর্ব ১, টিভিকের হাইটেক প্রচার, কিভাবে তারা রাজনীতির পুরো প্লেবুকটাই নতুন করে লিখল। চলুন দেখে নেওয়া যাক। এই যে এত বড় একটা জয়ের, এর পেছনে ছিল বেশ কিছু একদম আউট অফ দ্য বক্স বা প্রথা ভাঙা কৌশল। সেফটি হোলোগ্রাম, মানুষকে অভ্যর্থনা জানানোর রোবট, একেবারে খাঁটি দক্ষিণী সংস্কৃতির কোলাম বা রঙ্গোলি থেকে শুরু করে সাদা আর খাকি রঙের একটা বিশেষ ইউনিফর্ম। এই বহুমুখী উপাদানগুলো কিভাবে তরুণ, মহিলা এবং বয়স্ক প্রজন্মকে সমানভাবে মোহিত করেছে, সেটাই এখন আমরা ধাপে ধাপে ডিকোড করব। প্রথমেই আসি হলোগ্রামের কথায়। কিছুদিন আগে একটা খবর এসেছিল যে তাদের একটা র্যালিতে পদপিষ্ট হয়ে কিছু মানুষের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। এই ভয়াবহ দুর্ঘটনার পর তারা কি করল? প্রচারণায় অভিনব সুরক্ষামূলক পদক্ষেপ হিসেবে তারা নিয়ে এলো সেফটি হলোগ্রাম প্রযুক্তি। মানে প্রার্থীরা সশরীরে সেই ভিড়ের মধ্যে উপস্থিত না হয়েও হলোগ্রামের মাধ্যমে মানুষের কাছাকাছি পৌঁছে গেলেন। একটা বড় সংকটকে কিভাবে মানুষের নিরাপত্তার কথা ভেবে একেবারে হাইটেক প্রচারণার হাতিয়ারে বদলে দেওয়া যায়, এটা তার একটা অসাধারণ উদাহরণ। এবার এই তুলনাটা দেখুন। সাধারণত ঐতিহ্যবাহী রাজনৈতিক প্রচারণায় আমরা কি দেখি? বিশাল জনসভা, নেতাদের হাত মেলানো বা হ্যান্ডশেক, এই সব তো, তাই না? কিন্তু টিভিকে হাঁটল সম্পূর্ণ উল্টো পথে। টেক স্যাভি বা প্রযুক্তিবান্ধব তরুণ প্রজন্মকে চমকে দিতে তারা প্রচারে ব্যবহার করল রোবট। হ্যাঁ, ঠিকই শুনছেন, একটা রোবট এসে সাধারণ মানুষকে অভ্যর্থনা জানাচ্ছে। ভাবতে পারেন ব্যাপারটা কতটা আধুনিক? এই একটা কৌশলই খুব দ্রুত তরুণ ভোটারদের মনোযোগ কেড়ে নিতে জাদুর মতো কাজ করেছে। শুধু যে প্রযুক্তি তা কিন্তু নয়, মাটির কাছাকাছিও তারা ছিল সমানভাবে। দক্ষিণ ভারতের একটা খুব সুন্দর এবং প্রাচীন দৈনন্দিন সংস্কৃতি হল বাড়ির বাইরে কোলাম বা রঙ্গোলি আঁকা। টিভিকে অত্যন্ত চতুরতার সাথে তাদের দলের নির্বাচনী প্রতীক, ওই যে সিটি বা হুইসেল, সেটাকেই কোলামের অংশ করে ফেলল। প্রতিদিন সকালে সমর্থকরা তাদের বাড়ির সামনের রঙ্গোলিতে এই প্রতীক আঁকতে শুরু করে। এর ফলে দলের প্রচারটা সাধারণ মানুষের একদম অন্তর্মহলে প্রতিদিনের রুটিনের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠল। তৃণমূল স্তরে তাদের উদ্ভাবনগুলো ছিল আরও চমকপ্রদ। থালাপতি বিজয় প্রচারের সময় সবসময় সাদা শার্ট আর খাকি প্যান্ট পরতেন। দেখতে দেখতে সেটাই দলের একটা অলিখিত ইউনিফর্মে পরিণত হলো, যা সমর্থকদের মধ্যে একটা দারুণ ভিজুয়াল ঐক্য তৈরি করে দিল। আর এর চেয়েও বড় মনস্তাত্ত্বিক মাস্টারস্ট্রোকটা কী ছিল জানেন? শিশুদের যুক্ত করা। বাচ্চারা তো ভোট দিতে পারে না, কিন্তু টিভিকে তাদের অনুরোধ করল বাবা মাকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে রাজি করাতে। পরিবারের ভেতর থেকে এমন একটা পজিটিভ চাপ তৈরি করার আইডিয়াটা আসলেই ব্রিলিয়েন্ট। পর্ব ২, সাধারণ মানুষের জন্য সুযোগ, আভিজাত্যের বদলে তৃণমূল রাজনীতি। স্ক্রিনে ভেসে ওঠা এই সংখ্যাটার দিকে একটু খেয়াল করি, ৪,২৩১। এটা স্রেফ একটা র্যান্ডম সংখ্যা নয়। তামিলনাড়ুর বিরুগামপাক্কাম আসন থেকে উঠে আসা একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ লিড মার্জিন বা ভোটের ব্যবধান এটা। আর এর পেছনের গল্পটা কিন্তু রাজনীতিতে পরিবর্তনের একটা বিরাট ইঙ্গিত দেয়। এই লিডটা যার, তার নাম আর সাবরিনাথন। জানেন তিনি কে? তিনি হলেন থালাপতি বিজয়ের ব্যক্তিগত গাড়ি চালকের ছেলে। টিভিকে দলের পক্ষ থেকে একজন সাধারণ চালকের ছেলেকে এমএলএ টিকিট দেওয়া হয়েছিল, আর রেজাল্ট, তিনি ওই আসন থেকে ৪,৩৩১ ভোটের বিশাল ব্যবধানে এগিয়ে। এই একটা সিদ্ধান্তই সাধারণ মানুষের মাঝে অত্যন্ত শক্তিশালী একটা বার্তা পাঠিয়ে দিল যে এই দলে সাধারণ মানুষের জন্যই সব দরজা খোলা,
কোনো রাজনৈতিক বংশবাদের জায়গা এখানে নেই। এবার আসা যাক পর্ব 3-এ কেরালা এবং পুদুচেরির ফলাফল এবং বৃহত্তর আঞ্চলিক পরিবর্তন। কেরালার এই রাজনৈতিক পালাবদলটার দিকে একটু চোখ ফেরানো যাক। দেশের একমাত্র বামপন্থী সরকার অর্থাৎ পিনারাই বিজয়নের নেতৃত্বাধীন লেফট ফ্রন্ট এবার ক্ষমতা থেকে বিদায় নিচ্ছে বলেই দেখা যাচ্ছে। আর অন্যদিকে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউডিএফ জোট কেরালায় সরকার গঠনের পথে অনেকটাই এগিয়ে। ভারতের রাজনৈতিক মানচিত্রে এই পরিবর্তনটা কিন্তু একটা বিরাট আদর্শগত পালাবদল নির্দেশ করে। কেরালায় ইউডিএফ সরকার গড়ার সুযোগ আসতেই কংগ্রেস হাইকমান্ডের সামনে একটা বড় চ্যালেঞ্জ এসে দাঁড়িয়েছে। মুখ্যমন্ত্রী কে হবেন? এই মুহূর্তে দৌড়ে আছেন 3 জন অত্যন্ত প্রভাবশালী নেতা। প্রথমজন বর্তমান বিরোধী দল নেতা ভিডি সতীশান, দ্বিতীয়জন হলেন প্রাক্তন বিরোধী দল নেতা রমেশ চেনি থালা। এরা দুজনেই কেরালা ভিত্তিক রাজনীতি করেন। আর তৃতীয়জন হলেন দিল্লির রাজনীতিতে থাকা দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংগঠনিক সম্পাদক কেসি বেণুগোপাল। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় দিক হল কেসি বেণুগোপালের রাজনৈতিক কৌশল। বিভিন্ন মহলের মতে কেরালায় মুখ্যমন্ত্রী হওয়ার একটা দীর্ঘদিনের সুপ্ত ইচ্ছা তার রয়েছে। আর লক্ষণীয় ব্যাপার হল এবারের নির্বাচনের টিকিট বণ্টনের সময় তিনি খুব সফলভাবেই নিজের অনুগত নেতাদের জন্য টিকিট সুরক্ষিত করতে পেরেছেন। দলের ভেতরের এই যে সূক্ষ্ম সমীকরণ আর অঙ্ক, এটাই শেষ পর্যন্ত নির্ধারণ করবে মুখ্যমন্ত্রীর চেয়ারে কে বসবেন। কেরালার পর এবার একটু পুদুচেরির দিকে যাওয়া যাক। আরও একটা সুনির্দিষ্ট তথ্য 4441 নির্বাচন কমিশনের দেওয়া একদম দাপ্তরিক এবং চূড়ান্ত ভোটের ব্যবধান এটা। চলুন দেখি এই সংখ্যাটা কার বিজয়ের গল্প বলছে। ঠিক 4441 ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন এন রঙ্গাস্বামী, যার ফলে পুদুচেরিতে এনডিএ সরকার গঠন নিশ্চিত হয়েছে। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী এটা এনডিএর জন্য একটা দারুণ খবর। পাশাপাশি একটু বৃহত্তর প্রেক্ষাপটে দেখলে অসম এবং পশ্চিমবঙ্গেও এনডিএ সরকার ক্ষমতায় আসছে। সুতরাং একদিকে যেমন আমরা টিভিকে বা ইউডিএফের উত্থান দেখলাম, অন্যদিকে বেশ কয়েকটি রাজ্যে এনডিএও তাদের শক্ত অবস্থান জানান দিচ্ছে। এই আঞ্চলিক জয় পরাজয়গুলো আগামী দিনে জাতীয় স্তরের জোট সমীকরণকে গভীরভাবে প্রভাবিত করবে, তাতে কোনো সন্দেহ নেই। একেবারে শেষে এসে এই গোটা বিশ্লেষণটা আমাদের সামনে একটা ভীষণ ইন্টারেস্টিং প্রশ্ন ছুড়ে দেয়। টিভিকের এই যে প্রথমবারই বাজিমাত, এরপর কি ঐতিহ্যবাহী রাজনৈতিক দলগুলোকে তাদের পুরনো কৌশল নিয়ে নতুন করে ভাবতে হবে? রোবট, হলোগ্রাম, শিশুদের দিয়ে ক্যাম্পেইন আর সাধারণ মানুষকে টিকিট দেওয়ার মতো এই হাইটেক এবং তৃণমূল কেন্দ্রিক প্রচারণায় কি তাহলে ভারতীয় রাজনীতির নতুন বাধ্যতামূলক প্লেবুক হতে চলেছে? উত্তরটা হয়তো ভবিষ্যতেই লুকিয়ে আছে। তবে এটুকু নিশ্চিত যে রাজনীতিতে পরিবর্তন খুব দ্রুত আর অপ্রত্যাশিতভাবেই আসে। আজকের এই বিশ্লেষণ এখানেই শেষ করছি। রাজনৈতিক হিসাব নিকাশের এমন নতুন দিকগুলো নিয়ে চিন্তা করতে থাকুন।